হ্যালো এভরিওয়ান। সো এখন 22 থেকে শুরু করব। সো প্রবলেমটি পড়ি যে একটি প্রফেসর পদের জন্য এজন প্রার্থী রয়েছে, 20 জন লোকের ভোটে একজন নির্বাচিত হলে কত প্রকার ভোট দেওয়া যায়। সো আমি এজনকে চিন্তা করি যে এজন নয়, এবিসি দ্বারাও বড় হাতে দেই, প্রার্থী তো এবিসি 3 জন রয়েছে। আর 20 জন লোক না দিয়ে আমি তাদেরকে 1 2 3 দ্বারা ডিনোট করি যে 3 জন ব্যক্তি অথবা 4 জন যে আছে তা অথবা 5 জন। ওকে, একটু বেশিই নেই। আচ্ছা, এখন চিন্তা করো এইভাবে, যে আমি দুভাবে চিন্তা করি। যে তুমি চিন্তা করো যে এ প্রার্থী যদি নাও তার জন্য অপশন কয়টা, তার জন্য হচ্ছে যে 5 জন ভোটার। ওকে, তো বি কে যদি তুমি নাও তার জন্য আবার ভোটার প্রয়োজন। দেখো, একজন যখন এ কে ভোট দিয়ে দেয় তখন কিন্তু বি কে আর ওই একজন ভোট দিতে পারবে না। সো এই হিসাবটা করতে আমাদের কি করতে হবে, একটু ঝামেলা পোহাতে হবে। আমরা উল্টাভাবে যদি চিন্তা করি যে আমরা প্রার্থীকে না নিয়ে আমরা একজন ভোটারকে নিই, ওয়ান, তার জন্য প্রার্থী কয়জন, 3 জন, তাই না? এবিসি এবিসি কিন্তু তার জন্য প্রার্থী। মনে করো ওয়ান এ কে ভোট দিল, দুই তাকে নিলাম, সেও কিন্তু একে ভোট দিতে পারে, তাই না? প্রার্থীকে ভোট দিতে যে কেউ পারে। তার জন্য অপশন কয়টা থাকবে, তিনটাতে এবিসি এর কাউকে দিতে পারবে। এবার তুমি চারকে নাও, চারের জন্য অপশন কয়টা থাকবে, তিনটাই থাকবে। সো এই জিনিসটা কি কনস্ট্যান্ট থাকতেছে, তাই না? যে যেই লোককে একই সাথে তুমি তুমি কিন্তু এই এই 3 জনকে ভোট দিতে পারতেছো, তাই না? অলওয়েজ ওই ওই একই সাথে এই 3 জনের যে প্রার্থীর যে ব্যাপারটা ওইটা চেঞ্জ হচ্ছে না। সো তখন আমরা যে কাজটা করি, এন টু দি পাওয়ার আর এর সূত্রটা এভাবে আসে, যে এটা একটা সূত্র আছে। তো এই সূত্রটা যেটা আসে যে এন হচ্ছে যে একই সময় তুমি যতজনকে আসলে মানে একই সময় যাদের উপর কাজ করা যায়, লাইক হচ্ছে এর উপর একই সময়ে ওয়ান যখন 3 জনকে দিতে পারে, টু 3 জনকে দিতে পারে। সো এই জিনিসটা চেঞ্জ হয় না। সো যেই ব্যাপারটা হবে যে এ এন হবে এ, আর আর হবে হচ্ছে বি। সো এটা তো একটা ব্যাপার। আবার অন্যভাবে চিন্তা করো যে এখানে যখন একের জন্য 3টা অপশন, দুইয়ের জন্য 3টা অপশন, তার মানে হচ্ছে বি জন লোকের জন্য এ করে বি বার গুণ হবে, তাই না? মানে তুমি এভাবে চিন্তা করো যে এ যদি 2 বার গুণ হয় তাহলে এ স্কোয়ার, এ যদি 3 বার গুণ হয় তাহলে এ কিউব, এ যদি বি বার গুণ হয়, বি বার বি জন ভোটারের জন্য বি বার গুণ হয় তাহলে এ টু দি পাওয়ার বি। সো এই ব্যাপারটা এখানে হয়েছে। একটু লেংথি হয়ে গেল কথা বলতে, তারপরে বুঝে নিও। cos 75 ডিগ্রি। তো cos 75 ডিগ্রির মান এটা যদি বের করতে হয় তাহলে ক্যালকুলেটর করতে পারো, আর যদি সলিউশন এভাবে করতে চাও তাহলে এই প্রসেসটা ফলো করতে পারো, যেটা হচ্ছে যে 45 প্লাস 30 ডিগ্রিতে বিভক্ত করা হয়েছে, মানে ডিভাইড করে যোগ আকারে যোগের সূত্র cos a প্লাস b এর সূত্র দেওয়া হয়েছে। ওকে, তো cos a প্লাস b এর সূত্র কি, cos a cos b মাইনাস sin a sin b, এই জিনিসটা এখানে করা হয়েছে। তারপর প্রবলেমে দেখো যে এটাও তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো। যদি ক্যালকুলেটরে না করতে চাও তখন যে ক্যালকুলেটর করলে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে তুমি যদি রেডিয়ান মোডে না নাও তখন ডিগ্রিতে তুমি এই ইন্টিগ্রেশনে এখানে 90 ডিগ্রি এখানে 0 বসিয়ে যেই মানটা পাবা তাকে কিন্তু আবার রেডিয়ানে নিতে হবে, অথবা একেবারেই তুমি রেডিয়ানে নিয়ে করতে পারো ক্যালকুলেটরে। আর এভাবে যদি করতে চাও তাহলে এই সলিউশনটা একটু বোঝার চেষ্টা করো। যে চিন্তা করো যে এখানে বিজোড় আহ, যে বিজোড় যে টার্মটা, এই টার্মটা হচ্ছে সাইন। ওকে, সাইন কিউব এক্স। সো সাইন কে আমরা একটা টার্ম নিয়ে আমরা কিন্তু সাইন স্কোয়ার এক্স হিসেবে রাখলে আমরা সূত্র বসাতে পারি, কজ ফরম্যাটে নিতে পারি। তখন আমরা বিজোড় থেকে একটা অংশ সরিয়ে ফেলবো, বিজোড় থেকে সাইন নিয়ে নাও। ওকে, তো বিজোড় থেকে যদি সাইন আলাদা করো তখন হচ্ছে যে তুমি সাইন স্কোয়ার পাবা, এটাকে আবার কস স্কোয়ারে কনভার্ট করতে পারবে, তখন জেড ইকুয়াল টু কস এক্স ধরলে তখন হচ্ছে যে 1 মাইনাস জেড স্কোয়ার আর সাইন এক্স ডিএক্স, ওই ওই অংশটুকু যে সাইন এক্স একটা নিলা আর একটা রাখলা, সো এখানে স্কোয়ার, এখানে হচ্ছে সাইন এক্স ডিএক্স। সো ওই পার্টটাতে ডিজেড বসিয়ে সামনে মাইনাস নিয়ে এভাবে করতে পারো। ওকে, তারপর যেটা এটা হচ্ছে যে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেট এত দেওয়া আছে, সো ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে। সো দেখো যে এই ফাংশনটাকে তুমি ইন্টিগ্রেট করবা এবং আবার ডিফারেন্সিয়েট করবা, তাই তাই না? তো ইন্টিগ্রেট যদি করো, লাইক তুমি যদি এক্স কে ইন্টিগ্রেট করো তাহলে তুমি পাবা কি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাই না? তো তুমি যদি আবার এই জিনিসটাকে যদি ডিফারেন্সিয়েট করো তখন তুমি কি পাবা, দেখো যে 2x ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে x। তার মানে একটা জিনিসকে ইন্টিগ্রেট করে আবার ডিফারেন্সিয়েট করার মানে হচ্ছে সেম ভিতরের ফাংশনটা পাওয়া, তাই না? তো এই জিনিসটা এখানে হইতেছে। ওকে, যে একবার ইন্টিগ্রেট করলা তারপর ডিফারেন্সিয়েট করলা, অথবা একবার ডিফারেন্সিয়েট করলা তারপর ইন্টিগ্রেট করলা। ওকে, ভাইস ভার্সা। সো এরকম। আচ্ছা, একবার ডিফারেন্সিয়েট করলে কি হয় দেখি তো। যে মনে করো একবার তুমি ডিফারেন্সিয়েট করলা আগে 2x, তারপর আবার ইন্টিগ্রেট করলা, তো 2x স্কয়ার ডিভাইডেড 2 সেম জিনিস। ওকে, তারপর বলা হয়েছে এক্স অক্ষের সাপেক্ষে এত বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ। সো এক্স অক্ষের সাপেক্ষে, সো এক্স অক্ষ কোনটা, এটা এক্স অক্ষ। সো এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব মানে কি, এক্স অক্ষটা মিরর,
যেটা হবে তুমি এখানে একটা বস্তু রাখলে এখানে ওই বস্তুটা দেখতে পাবা, তাইলেই তো প্রতিবিম্ব, তাই না? এই বস্তুর প্রতিবিম্বটা এখানে আয়না, চিন্তা করো এখানে রাখলে এখানে দেখতে পাবা। তো যে ব্যাপারটা হবে এখানে চেঞ্জ হয় কি আসলে, এক্স তো একই থাকে, এই যে এক্স এর কোঅর্ডিনেট কি থাকে, একই থাকে, ওয়াইটা চেঞ্জ হয়, এখানে পজিটিভ এখানে হচ্ছে কি নেগেটিভ। তো যেটা হবে যে প্রতিবিম্ব বের করতে বলে এক্স অক্ষের সাপেক্ষে ওয়াইটা তুমি চেঞ্জ করে দিবা, মানে হচ্ছে মাইনাস ওয়াই, সো এখানে মাইনাস ওয়াই। যদি বলতো ওয়াই অক্ষের সাপেক্ষে তখন কি চেঞ্জ হতো, ওয়াই অক্ষের সাপেক্ষে বললে এক্সটা চেঞ্জ হইতো, যে এক্স এই পাশে হচ্ছে পজিটিভ এই পাশে হচ্ছে নেগেটিভ, তখন হচ্ছে এক্সটাকে তুমি চেঞ্জ করে দিতা। আর যদি বলতো যে কোনো মানে আরবিটারি কোনো হচ্ছে একটা ইয়ে দিয়ে নিত, ইকুয়েশন দিত, তারপর বলতো এই ইকুয়েশনের রেসপেক্টে, তখন হচ্ছে একটু করতে কষ্ট হতো, যেটা হচ্ছে যে তুমি চিন্তা করো যে এটা মনে করো ওইটা, আর এটা হচ্ছে যে ইকুয়েশনটা দেয়া আছে, তখন ওই ইকুয়েশনের উপরে মনে করো এই কেন্দ্রটা, তখন তুমি এই রেখার সাপেক্ষে ওই কেন্দ্রের প্রতিবিম্বটা বের করতে হতো, তখন এইভাবে করে তারপর হচ্ছে এটা রেডিয়াসটা তুমি এখান থেকে বের করে করতে পারো। ওকে, আচ্ছা। তারপর বলা হয়েছে যে 5,3 বিন্দু হতে এত বৃত্তের স্পর্শক দৈর্ঘ্য। সো আমরা এখানে যে সূত্রটা ইউজ করতে পারি এটা হচ্ছে যে এই ইকুয়েশনের মধ্যে যখন এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ফরম্যাটে থাকবে, মানে এক্স এর সাথে কোনো সহগ থাকবে না, যদি এটা এরকম হতো যে 2x+7, তখন আমাদের এটা কি করতে হতো, এক্সপ্যান্ড করতে হতো। ওকে, এক্সপেনশন করে তারপর হচ্ছে যে আমাদের কাজ করতে হতো। ওকে, আর যখন এইভাবে এক্স এর সামনে কোনো সহগ থাকবে না তখন ইজিলি তুমি জাস্ট মানটা বসাই দাও, বসাইয়া রুট ওভার ইকুয়েশন, বৃত্তের ইকুয়েশন। ওকে, এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। সো রুট ওভার বৃত্তের ইকুয়েশনটা কত, যে 5 বসাও, 5+7, ও ওরাও তো এটাই করছে বুঝছো, এই দেখো যে 5+7 হোল স্কোয়ার, 5 বসিয়ে দিছে, তারপর হচ্ছে 3 বসিয়ে দিছে, 3+8, 5 স্কোয়ার এই পাশে নিয়ে আসছে, পুরো মানে বৃত্তের ইকুয়েশনটা একভাবে নিয়ে পুরো বৃত্তের ইকুয়েশনটা সম্পূর্ণ জিরো ছাড়া, ওকে, ইকুয়াল টু জিরো হইলে যেটা হয় জিরো ছাড়া বাকি ইকুয়েশনটা, এখানে জাস্ট মানটা বসাবা যেটা সেটা। ওকে, এটা আরেকভাবে করা যায়, যেটা হচ্ছে যে এই যে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তুমি বের করতে পারো, যেহেতু কেন্দ্রটা বের করতে পারো এখান থেকে করে, তারপর হচ্ছে এই বাহু বের করতে পারো, এটা লেংদি প্রসেস, ব্যাসার্ধ তারপর হচ্ছে এটা। ওকে, এই তো। আচ্ছা, তারপর বলা হয়েছে যে এফ অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স কিউব, এফ প্রাইম 36। আচ্ছা, যেটা এখন করতে পারো যে এফ অফ ওয়াই এর ফরম্যাটে বা এখানে একঘাত বিশিষ্ট কোনো ফাংশনে নিয়ে নিতে পারো। তো আমি চিন্তা করি এফ অফ ওয়াই বের করব, তো ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার ধরে নিই, তাহলে তাহলে আমি বলতে পারি যে এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই টু দি পাওয়ার হাফ। ওকে, আমি প্লাস মাইনাস নিয়ে এখন কাজ করব না, তো এখানে বলতে পারি যে ওয়াই টু দি পাওয়ার 3/2। তো এটাকে আবার এফ অফ এক্স ফরম্যাটেও লেখা যায়, যে এক্স টু দি পাওয়ার 3/2 এই ফাংশনটাকে। ওকে, তো তারপর বলা হচ্ছে এফ প্রাইম, সো এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তুমি, তুমি পাবা হচ্ছে 3/2 এক্স টু দি পাওয়ার হাফ। ওকে, এখন তুমি 36 বসিয়ে দাও, 3/2 ইন্টু 36 বসিয়ে দিলে এখানে 9, দেন ক্যালকুলেশনে ভুল করলাম, সরি। ওকে, সো এখানে ছিল 36 টু দি পাওয়ার হাফ, তার মানে হচ্ছে 6 9। ওকে, এখানে 2, তারপর হচ্ছে ফাংশন, এটা ইন্টিগ্রেট করতে বলা হয়েছে। সো এটা ইন্টিগ্রেট তুমি, এটা আমি করে দেখাবো না, এখানে সলিউশনটা বুঝিয়ে দিই, যে তুমি 1 নিয়ে 1 মাইনাস এক্স স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যে ফর্মে 1/√, ওই ফর্মেটে নিয়ে কাজ করতে পারো। ওকে, ইন্টিগ্রেট এই ফরম্যাটে নিয়ে তারপর হচ্ছে যে ক্যালকুলেট করলেই হবে, অথবা এটা ক্যালকুলেটরে যদি করতে চাও তাহলে একটা কাজ করতে পারো, যে এক্সাক্ট যদি তুমি জিরো দিয়ে করো তাহলে ম্যাথ এরর আসতে পারে। ওকে, কেন আসবে তার কারণ হচ্ছে যে তুমি চিন্তা করো যে ক্যালকুলেটর তো কি করে, ক্যালকুলেটর ধাপে ধাপে প্রবলেম সলভ করে, তাই না? তো তুমি যখন এখন এখানে ডিরেক্ট জিরো দিয়ে দিবা, তখন হচ্ছে প্রথমে সে এখানেই জিরো বসিয়ে দিবে, সে তো আর এত কিছু বোঝে না, সে এখানে কমান্ড হিসেবে সে এখানে প্রথমে জিরো দিয়ে দিবে। ওকে, জিরো দেওয়ার কারণে 1/0 ফরম্যাট এসে পড়বে, আর যদি এটা আসে তখন কি আসবে, ম্যাথ এরর আসবে। তো এই কারণে তুমি যেটা করতে পারো যে একদম জিরো না দিয়ে তুমি ইন্টিগ্রেট অফ 0 0 0 0 0 0 সামথিং 1 দিও, যে এক্স্যাক্টলি জিরো না। ওকে, তারপর হচ্ছে 1 দিও, আর ক্যালকুলেটরের অতটুকু প্রিসিশন আছে, মেবি 8 গোল্ড পর্যন্ত মনে হয় নরমালি থাকে। ওকে, ওই প্রিসিশনের ভিতরে রেখে দিয়ে দিও, তাহলে হবে। ও তারপর হচ্ছে যে হ্যাঁ, রেডিয়ানের মানটা লক্ষ্য রাখবা, এই তো। আচ্ছা, এটা বলছে যে x প্লাস ওয়াই এই ফরম্যাট। আচ্ছা, নর্মালি চিন্তা করো যে মডুলাস ছাড়া যদি চিন্তা করতাম একটা ফাংশন x প্লাস ওয়াই, তো y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, যেটা হতো এরকম, তাই না? y ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স। এখন যদি ওকে ওকে ওকে, সরি 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 সরি, একটু ভুল করছে। আচ্ছা দেখো, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, এটা যদি আমি x বাই a y বাই a ফরম্যাটে সাজাই, তাহলে এই রেখাটা এরকম হবে, তাই না?
তো এরপরে হচ্ছে এক্স তো প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে, ওয়াইও হইতে পারে। তখন যেটা হবে যে একবার এইভাবে পাবা, একবার এইভাবে পাবা, একবার এরকম চারটা পাবা। তো চারটা পাইলে একটা কি হবে, বর্গর জিনিস তৈরি হবে। এখন এই বাহুটার মান যদি তুমি বের করতে পারো তাহলেই তো হয়ে যায়। সো এটা তো ওয়ান, যেহেতু এই যে এক্স বাই এ ওয়াই বাই বি ফর্মুলা, সো এটা ওয়ান হলে এটা হচ্ছে রুট টু। তো রুট টু যদি এক বাহু হয়, বর্গ হবে কি রুট টু স্কোয়ার, সো টু। সো এটা তো ইজি। সো জাস্ট দুটো ম্যাট্রিক্স তুমি ইকুয়াল বললে কখন বলতে পারবে, যদি একদম ইকুয়াল হয়। ওকে, এখন তাহলে এক্স কি হতে হবে, এক্স হতে হবে কি 3, ওয়াই হতে হবে 5, জেড হতে হবে 8। সো তিনটা যোগ করলে আসলে কি হয় না, জিরো হয় না। সো উক্তিটি সত্য নয়। আহ, এটা কি করতে পারো তুমি, যে এই অংশটুকু এইচ এইচ কাউন্ট করে আহ, কাজ করতে পারো। লাইক আমি যদি এরকম বলি যে পাই বাই টু মাইনাস এক্স কে আমি এইচ চিন্তা করলাম, তখন এক্স যখন পাই বাই টু হবে, এক্স যখন পাই বাই টু হবে তখন এইচ কিন্তু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এক্স পাই বাই টু, এইচ হবে জিরো, তাই না? তো তুমি যেটা করতে পারো যে লিমিট চেঞ্জ করে ফেলতে পারো, যে এইচ টেন্স টু জিরো। তো এটাকে তুমি কি ধরছো, এইচ। সো টেন এক্স কে কি বলতে পারো, যে পাই বাই টু মাইনাস এইচ। সো পাই বাই টু মাইনাস এইচ মানে কি হয়ে যাবে, কট এইচ। সো কটকে আমি নিচে লিখতে পারি টেন এইচ। সো এটা আবার টেন এইচ ডিভাইডেড বাই এইচ, অথবা এইচ বাই টেন এইচ, এটার মান হচ্ছে ওয়ান। ওকে, লিমিট থেকে। তারপর হচ্ছে যে বৃত্তটির এক্স অক্ষের ছেদিত অংশের পরিমাণ কত। ওকে, তো এখন দেখো যে এটার জন্য খুব সহজ। তুমি যেটা করবা, প্রথমে এটাকে ওই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ফরম্যাটে আগের পার্টে বলা হয়েছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু বসাবা, কার্তেশীয় ফরম্যাটে নিয়ে যাবা। আর মাইনাস এইট আর কস থিটা মানে কি এক্স। সো এই পাশে তুমি যে নিয়ে আসো প্লাস ইকুয়াল টু জিরো। সো এটা একটা বৃত্তের ইকুয়েশন। তো বৃত্তের ইকুয়েশন এক্স অক্ষের ছেদিত অংশ মানে কি টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এখানে জি কি হবে, জি হবে মাইনাস ফোর, তাই না? জি হবে মাইনাস ফোর। হ্যাঁ, আমি কি ভুল করলাম? জি তো মাইনাস ফোর। আচ্ছা, মাইনাস টু দ্বারা ভাগ করলে, হ্যাঁ মাইনাস ফোর। সরি সরি সরি, জি হচ্ছে ফোর, মাইনাস জি হচ্ছে মাইনাস ফোর। আমি কেন্দ্র ডিরেক্ট চিন্তা করছি। ওকে, জি হচ্ছে ফোর বা মাইনাস ফোর, যাই হোক ক্যালকুলেশনে ভুল হবে না, জাস্ট এক্স্যাক্টলি বোঝার জন্য বললাম। চার চারে 16, আর সি তো জিরো। সো যদি করো চার দুগুণে আট। সো আট হচ্ছে আনসার। তারপর এটা এটা তুমি লা হসপিটাল দিয়ে করতে পারো, যেহেতু জিরো বসালে উপরে জিরো, মাইনাস হচ্ছে এ টু দি পাওয়ার, সরি সরি, এখানে ওয়ান মাইনাস ওয়ান জিরো। সো এটা জিরো বাই জিরো ফর্মেট। তো তুমি যেটা করতে পারো, লা হসপিটাল এ টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েট করো ln এ, মাইনাস এক্স এর মাইনাস এসে সামনে এসে পড়বে, তখন এ টু দি পাওয়ার এক্স ln এ ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান। তো এখান থেকে তুমি টু এ টু দি পাওয়ার এক্স ln এ বলতে পারো। আর এ টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে জিরো বসাও, এটা ওয়ান হয়ে যাবে টু ln এ। সো আনসার টু ln এ। তারপর হচ্ছে নিম্নের কোনটি ফাংশন। তো ফাংশন হতে গেলে যে ব্যাপারটা হতে হয় যে তুমি চিন্তা করো y x স্কয়ার কিন্তু একটা ফাংশন। কেন? তার কারণ হচ্ছে যে y x যেমন একটি ফাংশন, x স্কয়ার, কারণ এখানে x এর তুমি মনে করো মাইনাস টু একবার, একবার টু, দুটো মান দিলা, কিন্তু আলটিমেটলি y এর মান যে উৎপাদ সেটি একটি আসতে হবে। তার মানে হচ্ছে যে কোনো মেশিন, মানে ব্যাপারটা এইভাবে চিন্তা করতে পারো যে একটা মেশিনে তুমি আটার ময়দা দিলা, তো মেশিনের যে উৎপাদটা হবে, প্রোডাক্ট কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকতে হয়, তাই না? চিনি আটা ময়দা যাই দাও, ওগুলো অনেক চেঞ্জ হতে পারে, বাট প্রোডাক্ট কনস্ট্যান্ট থাকতে হবে। প্রোডাক্ট যদি ভেরিয়েবল হয়ে যায়, যে তুমি একবার চিনি আটা দিলা, একবার হচ্ছে রুটি তৈরি হলো, আর একবার হচ্ছে যে তোমার পোড়া রুটি, অথবা রুটি না, হয়তো বা কোনো একটা কিছু তৈরি হয়ে গেল, মিষ্টি তৈরি হয়ে গেল, ওকে, কোনোভাবে, তো তখন কিন্তু আসলে ওই মেশিনটা মেল ফাংশন হবে, তাই না? ওই মেশিনটা আসলে কার্যকরী না। যে তুমি কোন একটা কোম্পানিতে একটা কাজের জন্য মেশিন বসাবা, সেই মেশিন যদি সেই কাজ না করে, মানে তুমি বলতে পারো না আসলে কি উৎপাদ দিবে, তাহলে কিন্তু মেশিনের কার্যকারিতা নেই, তাই না? তোমার তো আসলে দরকার নেই সেই মেশিন। তখন ব্যাপারটা এরকম যে এরকম কোনো ফাংশন যদি হয়, যেই ফাংশনে তুমি ইনপুট দেওয়ার পরে আউটপুট এক্স্যাক্টলি আসলে বলতে পারবে না কি হবে, তাই না? আউটপুট ডিফারেন্ট ডিফারেন্ট আসতে পারে, তখন হচ্ছে যে এটা আসলে ফাংশন বলা হবে না। তো এইখানে এই ব্যাপারটাতে কি, যে এইসব ইকুয়েশন গুলাতে যেটা হয় যে ওয়াই এর দুটা মান পাওয়া যায়, যেমন এরকম ফাংশন গুলাতে, এই যে এরকম গ্রাফ গুলার ফাংশন গুলাতে ওয়াই এর দুটা মান পাওয়া যায়, এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুটা মান পাওয়া সম্ভব। তো ওই সবগুলো ফাংশন হয় না। ওকে, ওয়াই এর দুটা মান সম্ভব হবে না, মানে রেঞ্জ দুটা সম্ভব হতে পারবে না একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য। তো এটাতেই একমাত্র এই কন্ডিশনটা ফলো করে, আর বাকি তো এই যে এগুলোর জন্য এই যে বৃত্ত, তার মানে হচ্ছে এরকম ফরম্যাট,
y স্কয়ার ইকুয়াল টু 4ax। সো এটা কেমন ফরম্যাট? এটা হচ্ছে যে এরকম ফরম্যাট, তার মানে একই কাহিনী। তারপর হচ্ছে যে আহ, এটা হচ্ছে উপবৃত্ত, সো উপবৃত্ত সেম, একই কাহিনী, তাই না? এরকম একটা ফরম্যাট আসতেছে, এই তো। বাট যদি এরকম হতো তাহলে কিন্তু সম্ভব। ওকে, কারণ হচ্ছে যে y এর দুটো মান না, x এর দুটো মান হলে সমস্যা নেই, তখন এটা একক ফাংশন হবে না, বাট ফাংশন হবে। আচ্ছা, তারপর বলা হয়েছে যে এটা, সো এটা এই ধরনের ফাংশন যখন একই ধরনের মানে লাইক -1 থেকে 1, -90 থেকে 90 এরকম একটা প্রতিসমতা বিরাজ করে, তখন হচ্ছে বা জিরোর আগে পিছে বা জিরো না, শুধু জিরো না, মানে লাইক চিন্তা করো যে এখানে একটা নির্দিষ্ট পয়েন্ট থাকলে তার এই পাশে যতটুকু, এই পাশে যদি অতটুকু থাকে কোনো ফাংশনে, আর সেই ফাংশন যদি অড ফাংশন হয় তখন হচ্ছে জিনিসটা জিরো হওয়া সম্ভব। কেমন? যে চিন্তা করো এমন একটা ফাংশন, তো এই ফাংশনের ক্ষেত্রে মনে করো এখানে এক একক নিলা, আর এখানেও যদি তুমি এক একক নাও, এটার এটা কি রিভার্স, তখন দুটো ক্যান্সেল আউট হয়ে যায়, তাই না? এটা যদি প্লাস হয় এটা হয় নেগেটিভ, তখন জিরো হয়ে যায়। আর এটা কিন্তু একটা অড ফাংশন। ওকে, যেমন y ইজ ইকুয়াল টু হচ্ছে এটা কিসের জন্য? x এর জন্য, y ইজ ইকুয়াল টু x, সো y ইজ ইকুয়াল টু x কি একটা অড ফাংশন, x টু দি পাওয়ার 1, তাই না? এইভাবে চিন্তা নেই, x টু দি পাওয়ার 1 দিয়ে চিন্তা না, চিন্তাটা করা হয় হচ্ছে যেমন y ইজ ইকুয়াল টু তুমি যদি -x বসাও তাহলে এটা মাইনাস অন্য একটা ফাংশন হয়ে যায়, বাট y ইজ ইকুয়াল টু x স্কয়ার চিন্তা করো, y ইজ ইকুয়াল টু x এর ফাংশনটা কেমন এমন। তো এই ধরনের ফাংশনের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু বেনিশ হয় না, যেমন এটার এটা দুইটাই কিন্তু পজিটিভ। সো এই ধরনের ফাংশনটা কেমন এটা কিভাবে চিনবা? তুমি y ইজ ইকুয়াল টু -x বসাও, -x হোল স্কয়ার x স্কয়ার একই মান দিচ্ছে, তাই না? ডিফারেন্ট হচ্ছে না। সো তখন হচ্ছে যে তুমি এটা বলতে পারো। তো এটার কমন ফরম্যাট এরকম যে f অফ x ইকুয়াল টু যদি y হয়, আর f অফ -x ইকুয়াল টু যদি y হয়, তাহলে এটা হচ্ছে একটা ইভেন ফাংশন, মানে জোড় ফাংশন। আর যদি এটা না হয়, যে f অফ -x ইকুয়াল টু হচ্ছে -y হয়ে যায়, তখন হচ্ছে এটা অড ফাংশন। এই তো। তারপর 8টি ভিন্ন মুক্তা দিয়ে কত রকম ব্যান্ড বানানো যাবে। সো যদি ব্যান্ড বানাতে চাও তখন যেটা হবে যে মুক্তা তো প্রতিসম ব্যাপারটা আসে এখানে, তাই না? তো যে মালাটা যদি বানাও তখন হচ্ছে এই দিক থেকে একজন দেখবা, মনে করো তুমি মালাটা এইভাবে রাখলা, এই পাশ থেকে একজন দেখতেছে একটা চোখ দিয়ে, এই পাশ থেকে আরেকজন দেখতেছে। সো দুটো যদি প্রতিসম ব্যাপার হয় তখন কিন্তু এটার মধ্যে তেমন কোনো পার্থক্য থাকবে না। তো সেই কারণে হচ্ছে যে 2 দ্বারা ভাগ দেওয়া হয়। ওকে, আর কেন এক বিয়োগ দেওয়া হয়? কারণ এটা গোলাকার, মালা তো গোলাকার হয়, সো একটা পজিশন কনস্ট্যান্ট রাখার জন্য 8 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 করা। তারপর বলা হয়েছে y অক্ষের সাপেক্ষে। সো y অক্ষের সাপেক্ষে কি হয়? x চেঞ্জ হয়, তাই না? সো তুমি x চেঞ্জ করে দাও, 4, 3 তো কনস্ট্যান্ট, সো 4,3। তারপর বলা হয়েছে যে এই ব্যবধিতে কোনটি ফাংশন ক্রমবর্ধমান। ফাংশন কখন ক্রমবর্ধমান হয় এই ব্যাপারটা বুঝতে হবে। যে ফাংশন, মনে করো একটা ফাংশন এভাবে উপরের দিকে যাচ্ছে, তার মানে এই ফাংশনটা ক্রমবর্ধমান, ইনক্রিজিং, তাই না? একটা মান মনে করো 1 এর জন্য যদি মান হয়তো 4 দেখা যাচ্ছে, সরি 2 এর জন্য যদি মান হয়তো 4 দেখা যাচ্ছে 3 এর জন্য মান হচ্ছে 9, প্রত্যেকবার কি চেঞ্জ হচ্ছে, শার্পলি চেঞ্জ হচ্ছে, তখন এই ফাংশনটা বলা যাবে হচ্ছে ক্রমবর্ধমান। এখন মানে কখন বলতে পারবা তুমি কোন ব্যবধিতে ক্রমবর্ধমান? মানে হচ্ছে এই ধরনের ফাংশনগুলো এরকম, লাইক একবার হচ্ছে যে তোমার বাড়তেছে, আরেকবার কমতেছে, আরেকবার বাড়তেছে, এরকম ঢেউ খেলানো কোনো ফাংশন, অথবা মানে প্রতিসম না, বাট হচ্ছে ঢেউ খেলানো টাইপের কোনো ফাংশন, যে একবার বাড়ে একবার কমে, তখন একটা নির্দিষ্ট ব্যবধিতে থাকে যে এই এতটুকু পর্যন্ত কিন্তু এটা বাড়ছে, বুঝছো, ক্রমবর্ধমান, আবার এতটুকু পর্যন্ত ক্রমহ্রাসমান। ওকে, এই ব্যাপারটার জন্য তুমি যেটা করতে পারো যে একবার ডিফারেন্সিয়েট করবা, করার পর যেই ইকুয়েশনটা আসবে, যেই ফাংশনটা আসবে, সেই ফাংশনটা যেন ঢালটা, মানে একবার ডিফারেন্স করা মানে কি ঢালটা, ঢালটা মানে তো পরিবর্তনের হার, সেই পরিবর্তনের হারটা যদি 0 থেকে বড় হয় তখন যেই কন্ডিশনটা মানে ট্রু হয় সেই ব্যবধিতেই আসলে ফাংশনটা ক্রমবর্ধমান। যেমন এটা তুমি ডিফারেন্সিয়েট করার পরে এই ফরম্যাটটা আসে, আসার পর এইটাকে তুমি কি করবা? সলিউশন করবা। কিসের জন্য সলিউশন করবা? যে এটা হচ্ছে 0 থেকে বড়ের জন্য। তো এই অসমতার চ্যাপ্টারে কিন্তু আমরা পড়ছি যে -3 x-1 x-5 0 থেকে বড় হলে এর ব্যবধির সমাধানটা তখন কি করতে তুমি? যে এখানে 1 দিতা, এখানে 5 দিতা, তারপর বলতে হচ্ছে যে এখানে মাইনাস মাইনাস হইতো -3 যদি তুমি কাউন্ট না করো, এভাবে চিন্তা করে করতে পারো। তো এইভাবে আলাদা তুমি কাজ করে সলিউশন করতে হবে। তো এটার জন্য আসলে ক্যালকুলেটর ইউজ করতে পারো, যে দ্বিঘাত ফাংশনের জন্য ক্যালকুলেটরে যারা ইএক্স ক্যালকুলেটর ইউজ করো সেখানে হচ্ছে যে দ্বিঘাত ফাংশনের অসমতা সমাধান করা যায়। ওকে, আর এই ফাংশনটা যে 0 + π/2 এই টাইপের কোনো ফাংশন থাকলে তার জন্য একটা শর্টকাট ইউজ করা যায়, বা এইভাবেও করতে পারো। এটা হচ্ছে লেংদি প্রসেস।
এইভাবেই শর্টকাটটা আসে, বাট হচ্ছে এটা হচ্ছে মেইন আসলে প্রসেসটা। ওকে, এটা কেউ পড়ে নিলেই বুঝতে পারবা কি করছে। জাস্ট ওরা sin x একবার cos x যোগ করছে, তারপর হচ্ছে cos x বিয়োগ করে দুবার sin x এসে পড়ছে, তো এটার জন্য একটা হাফ নিছে। ওকে, 2 sin x এর জন্য হাফ নিয়ে ব্যালেন্স করছে। আচ্ছা, এরপরে জাস্ট ক্যালকুলেশন, যে এটা ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়, এই কারণে ln, আর এটা হচ্ছে এটা ক্যান্সেল আউট হয়, তো x ইন্টিগ্রেশন অফ dx, সো এর জন্য x। ওকে, এভাবে করছে। আর তুমি যেটা করতে পারো যে 0 প্লাস পাই বাই 2 এই ধরনের ফরম্যাট আসলে আহ, ওই যে f অফ x, f অফ a মাইনাস x, এই ধরনের ফরম্যাট এর কথা বলতেছি, এই ধরনের সূত্র ইন্টিগ্রেট। তো এটার জন্য তুমি যেটা করবা যে একবার পাই বাই 2 মাইনাস তুমি x দাও, দেওয়ার কারণে যেটা হবে যে এটা cos x হয়ে যাবে, এটা sin x হয়ে যাবে, আর এটা হচ্ছে cos x হয়ে যাবে। তখন দুটাকে যোগ করবা, যোগ করলে হচ্ছে উপরে sin x প্লাস cos x, নিচে হচ্ছে sin x প্লাস cos x আসবে, আর এটার ইন্টিগ্রেট dx ফরম্যাটে আসবে। আর ইকুয়াল টু হচ্ছে 2i। 2i কেন? একবার একটা ইন্টিগ্রেটেড ফরম্যাট হচ্ছে এটা, সো আরেকটা নিয়েছি আমি i ইজ ইকুয়াল টু এত, তখন হচ্ছে পাই বাই 2 মাইনাস x এই ধরনের ফরম্যাট, বা পাই বাই 2 প্লাস x এই ধরনের ফরম্যাট বসিয়েছি, তখন হচ্ছে যে 2i। তো 2i আসলে এই কারেন্টটা হাফ আসবে, i ইজ ইকুয়াল টু তখন হাফ dx। সো হাফ dx হইলে এখানে x, আর 0 থেকে পাই বাই 2, তখন পাই বাই 2 এর কারণে পাই বাই 2 ইনটু হাফ ইকুয়াল টু হচ্ছে পাই বাই 4, এবং এটা হচ্ছে আনসার। এই তো তারপরের ভিডিওতে বাকিগুলো কভার করার ট্রাই করব।